নমস্কার। কবির দাস অ্যাস্ট্রোলজার পক্ষ থেকে আপনাদের কাছে আবার উপস্থিত হয়েছি আজকে অক্ষয় তৃতীয়ার এই পুণ্যতিথিতে একটা বিশেষ বিষয়ে আলোচনা করার জন্য। এ বিষয়ে অনেকেই আমার কাছে আসেন এবং জিজ্ঞাসাবাদ করেন। আমার অনেক ক্লায়েন্টসরা তাদের এই ব্যাপারে আমি সম্যক কিছু ধ্যান ধারণা দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপিত করেছি। সেটা হচ্ছে যে বিবাহের ক্ষেত্রে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে আমরা দেখতে পাই যেরকম মতপার্থক্য বা কলহ বা একজন আরেকজনের কথা সহ্য করতে পারছে না বা একজন আরেকজনের ব্যাপারে বিরূপ মত পোষণ করছে বা একজন আরেকজনকে সহ্য করতে পারছে না বা অন্যরকম কথাবার্তা বলছে এবং একজন আরেকজনকে দেখলে ক্ষিপ্ত হয়ে উঠছে। এরকম কেন হয়ে থাকে, এর পিছনে কারণটা কী, এই ব্যাপারে আপনাদের একটু আলোকপাত করতে চাইছি। আপনার যদি আমার এই ভিডিও পছন্দ হয় এটাকে নিশ্চয়ই শেয়ার করে দেবেন অন্য লোককে, যাতে তাদের উপকার হয়, এবং আমাকেও একটি লাইক বা শেয়ার করে রাখবেন বা আমার সাবস্ক্রিপশন করে রাখবেন, তাতে পরবর্তীকালে যে সকল ভিডিও আপনাদের সামনে আসবে, উপস্থাপিত হবে, সেগুলো আপনারা সহজেই দেখতে পাবেন। আজকের বিষয়বস্তুটা হচ্ছে যে বিবাহের ক্ষেত্রে আমরা কোন রাশির ছেলে বা মেয়েদের সঙ্গে তাদের বিবাহ সম্পন্ন করতে পারি। অনেকগুলো প্যারামিটার্স আছে, আমি একটা জেনারেল কনসেপশন দেওয়ার আজকে একটা চেষ্টা করছি। যেমন আমরা সবাই জানি যে আমাদের 12খানা রাশি আছে, সবাই জানি আমরা 12টা রাশি আছে, প্রত্যেকে কোনো না কোনো রাশির আন্ডারে পড়ে। যেমন মনে করুন আমরা প্রথম থেকে যদি শুরু করি তাহলে মেষ থেকে আরম্ভ করি, মেষ, তারপরে বৃষ, তারপরে মিথুন, তারপরে কর্কট, তারপরে সিংহ, তারপরে কন্যা, তারপরে তুলা, তারপরে ধনু, বৃশ্চিক, তারপরে ধনু, তারপরে মকর, তারপরে কুম্ভ এবং 12 নম্বরে মীন। এই 12টা রাশি আমাদের রয়েছে, প্রত্যেকটা রাশির অধিপতি আলাদা আলাদা আছে, কিন্তু এই রাশির মধ্যে ক্লাসিফিকেশন আছে। যেমন 4টে ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি, একটা হচ্ছে পৃথ্বীতত্ত্ব রাশি, একটা বায়ুতত্ত্ব রাশি, আর একটা জলতত্ত্ব রাশি। এই যে 4টে তত্ত্ব আমি বললাম, এই অগ্নিতত্ত্বের মধ্যে কোন কোন রাশি পড়ছে সেটা আপনারা জেনে নিন। মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, এই 3টে রাশি হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি। পৃথ্বীতত্ত্ব রাশিটার মধ্যে কারা কারা পড়ছে? পৃথ্বীতত্ত্ব রাশি হচ্ছে বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। এবার আসছি বায়ু রাশির ব্যাপারে। বায়ু রাশি কারা কারা পড়ছে? বায়ু রাশি হচ্ছে মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। এবং জলরাশি কারা কারা হচ্ছে? কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি। এবার একটা জিনিস, প্রথমেই আমি মেষ রাশিকে ধরছি, অগ্নি রাশি বা বা ধনু রাশি বা সিংহ রাশি, অগ্নি রাশি। অগ্নি, আগুন উৎপন্ন হয় বা আগুন জ্বলতে সাহায্য করে কি? বায়ু, মানে অক্সিজেন। অক্সিজেন ছাড়া আগুন জ্বলতে সাহায্য করবে না। অর্থাৎ যদি এই অগ্নি রাশির ছেলে বা মেয়ের সঙ্গে যদি বায়ু রাশির ছেলে বা মেয়ের বিবাহ দেওয়া যায়, তাহলে কী হবে? তাদের বনিবনাটা কিন্তু ভালো হবে, অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে, মানে একজন আরেকজনের ছাড়া চলতে পারবে না। কেন, আগুন, আপনি কোনো বদ্ধ ঘরে যদি আগুন রেখে দিই আমরা, সে আগুন বেশিক্ষণ জ্বলবে না, নিভে যাবে অক্সিজেনের অভাবে। যতক্ষণ অক্সিজেন আছে ততক্ষণই জ্বলবে, তারপরে জ্বলবে না। তাহলে বায়ু রাশি, অর্থাৎ যদি আমরা মেষ, সিংহ এবং ধনুর সঙ্গে যদি আমরা মিথুন, তুলা এবং কুম্ভ রাশি এদের বিবাহ সম্পন্ন করতে পারি, অন্য প্যারামিটার্সও আছে, কিন্তু অ্যাপিয়ারেন্টলি যদি আমরা এটাকে, এই যোগাযোগটা ঘটিয়ে দিতে পারি, তাহলে বিবাহের ক্ষেত্রে কিন্তু অনেক শুভ ফল পাওয়া যাবে। তার কারণটা হচ্ছে একজন আরেকজনের ছাড়া চলতে পারবে না। হয়তো তাদের মধ্যে রাগ বেশি হবে, তাদের মধ্যে ক্ষিপ্ততা বেশি আসবে, কারণ হাওয়া বেশি পেলে আবার আগুন জ্বলে ওঠে। এটা যেমনি আছে তেমনি হাওয়া ছাড়া কিন্তু আগুন জ্বলতে পারবে না। অতএব তাহলে আমরা প্রথম পর্যায়টা বুঝতে পারছি। প্রথম পর্যায়টা হচ্ছে আমরা অগ্নি রাশির সঙ্গে যদি আমরা এই বায়ু রাশির বিবাহ দিতে পারি, তাহলে কিন্তু আমাদের মনে হয় যে এই বিবাহে একটা সুফল আমরা তুলে আনতে পারব। এবার আমি আসছি পরবর্তী রাশিতে। পরবর্তী হচ্ছে পৃথ্বী রাশি। পৃথ্বী রাশি মানে কি? পৃথিবীর মধ্যে জল আছে, আগুন আছে, মাটি আছে, বায়ু আছে, সব আছে।
পৃথ্বী রাশি। এই পৃথ্বী রাশি আমরা কাদের কাদের পেয়েছি? বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। এই পৃথ্বী রাশির সঙ্গে যদি আমরা জলরাশির বিবাহ দিই, জলরাশিতে কারা আছে? কর্কট, বৃশ্চিক এবং মীন। যদি আমরা বিবাহ দিতে পারি তাহলে কী হবে? জলরাশির লোকেরা রেগে যেতে পারে, রাগ হবে তাদের, কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের আবার জলের আকার ধারণ করে। আরেকটি জিনিস এদের সুবিধা আছে জলরাশির লোকদের, অর্থাৎ যারা কর্কট, বৃশ্চিক বা মীন, তারা জলের আকার ধারণ করে, অর্থাৎ যখন যেখানে তেমন, যখন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, অর্থাৎ তারা পরিস্থিতি অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করতে পারে। আর পৃথ্বী রাশির মধ্যে আপনি রাগ পাবেন, অগ্নিও তার মধ্যে, পৃথিবীর মধ্যে আগুনও আছে, তার মধ্যে ঠান্ডা হয়ে যাওয়ার প্রবণতা, জলও আছে, তার মধ্যে বায়ুও আছে, তার মধ্যে মাটিও আছে, সবই আছে। অর্থাৎ যারা সব কিছু সমৃদ্ধ নিয়ে এই বৃষ, কন্যা এবং মকর, এদের মধ্যে সব কিছু আছে, সব কিছু পাওয়া যাবে। অর্থাৎ এদের সঙ্গে যদি আমরা জলরাশির বিবাহ দিতে পারি তাহলে কী হবে? তাহলে অন্ততপক্ষে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে দুজনেই মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়, হবেও না, হয় না, হবে না। এখন প্রশ্নটা হচ্ছে যে শুধুমাত্র কি আমরা এইটুকু দেখলেই হবে? না, এইটুকু দেখলে হবে না। এর সঙ্গে আমাদের জটক বিচার, যেই জটক বিচারে বিখ্যাত যেটা, সেটা হচ্ছে জনিকূট এবং নারীকূট। এই দুটোতে তোমায় খুব ভালোভাবে মিলনটা দেখে নিতে হবে যে এটা মিলন আছে, এটা হচ্ছে না। বা নক্ষত্র দেখে নিতে হবে, নক্ষত্রটা আমাদের দেখে নিতে, বিচার করে নিতে হবে। কিন্তু অ্যাপিয়ারেন্টলি আমরা এইগুলো দেখে নেব। অতএব এইগুলো যদি আমরা দেখে নিতে পারি আমরা, তাহলে কিন্তু প্রাথমিক পর্যায়ে ফার্স্ট হ্যান্ড আমরা কিন্তু এগিয়ে থাকি, অনেকটাই এগিয়ে থাকি। যেমন মনে করুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করুন কোনো অগ্নি রাশির, হ্যাঁ, সমান রাশিতে কি এই প্রশ্নটা আসতে পারে, একই রাশির মানে একই তত্ত্বের, মানে অগ্নিতত্ত্ব, মনে করুন মেষের সঙ্গে কি ধনুর, বা ধনুর সঙ্গে কি সিংহের বিবাহ দিতে পারবো না? হ্যাঁ, পারবো। অগ্নিরাশির সঙ্গে বিবাহ হবে অগ্নিরাশি। দেখতে হবে তার নক্ষত্রটা হবে, নক্ষত্রটা যদি এক হয় তাহলে না দেওয়াটাই মঙ্গল, নক্ষত্রটা যদি আলাদা হয় তাহলে কোনো অসুবিধার কারণ নেই। ঠিক তেমনি যদি আমরা পৃথ্বী রাশির সঙ্গে পৃথ্বী রাশির লোকের বিবাহ দিতে চাই তাহলে কি আমরা দিতে পারবো? না, দিতে পারবো, অসুবিধা কিছু নেই, দিতে পারবো। কিন্তু আমি আগে যেটা বললাম সেটা হচ্ছে পারফেক্ট ম্যাচিং, এগুলো আমরা দিতে পারবো। আমরা বায়ু রাশির সঙ্গে, বায়ু রাশির লোকের আমরা মিথুনের সঙ্গে তুলা বা কুম্ভর বিয়ে দিতে পারবো না, পারবো, অসুবিধা নেই। তাহলে কী হবে? এই বায়ু রাশির লোকেরা হচ্ছে ভাসমান, তাদের মানে কী বলে ওটা, মানে স্টেবিলিটি কম, মানে এখন একটা কথা বললো পরক্ষণে আবার দেখলেন অন্য একটা কথা বলছে, মানে নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা যে আমি এটা করবোই, ও কেউ যে যাই বলুক আমি এটা করছি, তারা কিন্তু ভাসমান। বায়ু যেমন আজকে কোথাও দেখা যায় না, অর্থাৎ এখানে আছে, আবার দেখা যায় কিছুক্ষণ পরে দেখা যায় অন্য জায়গায় চলে গেছে, ভাসমান। অতএব এদের চারিত্রিক গঠনটাও ভাসমান। অতএব তার সঙ্গে যদি জলরাশি থাকে, ধীর স্থির জাতীয় লোকের সঙ্গে যদি তার সমন্বয় করিয়ে দেওয়া যায় তাহলে সেটা তাদের পক্ষে সুখের হবে, সুখের হয়। হ্যাঁ, এবার জলরাশি যারা রয়েছে তারা যখন যেখানে যেমন সেখানে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। তারা যদি মনে করুন আজকে আপনাকে বললো যেরকম যে হ্যাঁ আপনি ভালো, কালকে আরেকজনকে বলছে হ্যাঁ উনিও ভালো, আরেকজনকে বলছে হ্যাঁ তিনিও ভালো। এদের কাছে সবাই ভালো। এরা যতটা বলছে, এরা অনেক সময় অনেক কথা বলবে কিন্তু অনেক কথা শুনবেও। এরা এরা ঠান্ডা, রেগে যাবে, রেগে গিয়ে উল্টোপাল্টা কথা বললো, কিন্তু 1 মিনিটের মধ্যে তারা আবার জলের আকার ধারণ করবে, ঠান্ডা হয়ে যাবে, আবার তারা ঠান্ডা হয়ে যাবে। এইবার যদি মনে করুন যদি আমরা এই জলরাশির লোকের সঙ্গে যদি আমরা অগ্নিরাশির বিবাহ করি তাহলে কী হবে? খুব ভাইটাল প্রশ্ন। তাহলে দেখা যাবে আগুন নিভে যায় কিসে? জল। আগুনকে একমাত্র নেভাতে পারে জল। অর্থাৎ সেই রাগী লোকটাকে কিন্তু জল দিয়ে নিভিয়ে দেওয়া যেতে পারে। এতে কী হবে? কেন আমরা এর সঙ্গে বিবাহের কথা বলি না জেনারেলি? কেননা তাহলে যে আগুনের যে তেজ, আগুনের যে তাপ, সেই তাপটা নষ্ট হয়ে যেতে পারে। একটা লোকের মধ্যে রাগ থাকা, ক্রোধ থাকা বা কোনো ডিটারমিনেশন থাকা খুবই জরুরি।
সেটা যদি না থাকে জীবনে, তাহলে কিন্তু জীবনে অনেক কিছুই হারাতে হয়, অনেক কিছু। আমার কোনো ইচ্ছে নেই, আমার কোনো রকম ডিটারমিনেশন নেই, আমার কোনো এম নেই, তাহলে কী হবে? তাহলে আমি একটা নির্দিষ্ট জায়গার বেশি আমি এগোতে পারবো না, নির্দিষ্ট জায়গার বাইরে আমি যেতে পারবো না। অতএব এর সঙ্গে বিয়েটা দিলে সে দেখবেন, সে যদি এরকম বিয়ে হয়েছে, তাতে দেখবেন সেই সকল ছেলে বা মেয়েরা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পড়ে আছে, তার জীবনের ডেভেলপমেন্ট, মানে চাকরির ক্ষেত্রে বলুন বা অন্য ক্ষেত্রে বলুন, তারা ডেভেলপমেন্টের কিন্তু চূড়ান্ত সীমায় পৌঁছতে পারেনি। পারিবারিক কথা ভেবে বা বউয়ের কথা ভেবে বা স্বামীর কথা ভেবে তারা কিন্তু বেশি দূর এগোতে পারেনি। তার কারণটা হচ্ছে তারা একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে যেতে পারেনি। এই কারণটা হচ্ছে এইটা। যেহেতু জলরাশির সঙ্গে যদি আমরা অগ্নিরাশির কোনো বিবাহ ব্যবস্থা যদি আমরা করি, তাহলে এই রকম ধরনের অসুবিধা আসতে পারে। যেমন বায়ু রাশির সঙ্গে যদি আমরা পিতৃরাশির বিবাহের ব্যবস্থা হবে না কেন? নিশ্চয়ই হবে। অনেকেই হয়েছে, অনেকেরই আছে, হবে না কেন? তার মানে একজন ভাসমান, আরেকজনের মধ্যে ভাসমান থাকার প্রবণতা থাকবে। মানে হয়তো দুজনেই যদি সংসারে ভাসমান হয়, দুজনেই যদি নিজের মানে সংকল্পে বা নিজের ডিসিশানে যদি দৃঢ় না হয়, স্টেবল না হয়, তাহলে কিন্তু সংসার অচল বা বিভিন্ন রকম ভুল সিদ্ধান্ত নেওয়া হবে, এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার পরে দেখা যাবে যে অনেক কিছু ভুল হলো। সে ভুলটা হয়তো নিজের ক্ষেত্রে যতটা না পড়লো, তার সন্তানের ক্ষেত্রে বা তার পরিজনদের ক্ষেত্রে বেশি পড়লো। অতএব এগুলো হচ্ছে প্রাথমিক। এই প্রাথমিকটা আমাদের জেনে রাখা ভালো। তাহলে অন্ততপক্ষে সবাই, আমি এই কারণে এটা বলতে চাইছি যে সাধারণত সবাই যাতে এই ব্যাপারটা ওয়াকিবহাল থাকে, কোনো ঠক প্রতারক জ্যোতিষীর কাছে গিয়ে যেন না ঠকে যায়। কোনো ঠক প্রতারক জ্যোতিষীর সংখ্যা এখন অনেক বেশি। বিভিন্ন রকমভাবে আপনাকে এই করো, সেই করো, ওই করো, এত খরচ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই কাটাতে হবে, ওই করতে হবে, অনেক কিছু বলে অনেকে। সেইগুলো আপনাদের জেনে রাখা ভালো। ফার্স্ট হ্যান্ড যদি আপনার যদি এই অভিজ্ঞতা বা ফার্স্ট হ্যান্ড আপনার যদি এই ধারণাটা থেকে থাকে, তাহলে অন্ততপক্ষে আপনি ঠকবেন না, আপনি তাহলে ঠকে যাবেন না। আজকে আমার যে বক্তব্য এইটুকুই থাক, মানে বড় লম্বা যদি আমার এটা প্রায় ঘন্টা দেড়েক দুয়েক চলবে। আমি পরের এপিসোডে আস্তে আস্তে আপনাদের বলি। তার কারণটা হচ্ছে বড় ভিডিও করলে আপনারা হয়তো ধৈর্যচ্যুতি ঘটবে। আপনার ধৈর্যচ্যুতি ঘটলে আপনাদের পক্ষে সব কিছু মনে রাখতে পারবেন না। ওই জন্য আপনারা আপাতত এইটুকুই আপনারা মনে রাখুন। এছাড়া বিবাহের ক্ষেত্রে আমরা রাশির পঞ্চম এবং ৯ নম্বর, মানে ৫ নম্বর ঘর, ৯ নম্বর ঘরটাও দেখি। এটা আমরা বলে রাখি। ৫ নম্বর ঘরটা আপনার মনে করুন মকর রাশি, তাহলে আপনার ৫ নম্বর ঘরটা হচ্ছে বৃষ রাশি। তো বৃষ রাশির শুক্রের ঘর, আপনার শনির ঘর। আর ৯ নম্বর ঘরটা আপনি চলে আসুন, সেখান থেকে ৯ নম্বরে চলে আসলে আপনার হচ্ছে বুধের ঘর। অর্থাৎ সেইখানে কারা কারা বসে আছে, তারাই যদি বসে থাকে, অর্থাৎ শনির বন্ধু হচ্ছে বুধ এবং শুক্র, তারা যদি বসে থাকে, তাহলে তার কোনো কথাই নেই। তাহলে আপনি বিবাহের কোনো অসুবিধার কোনো কারণ নেই, তাহলে আপনি বিবাহ যে কোনো জায়গায় দিতে পারেন। এইগুলো একটু দেখে নিতে হবে, এগুলো একটু বুঝে নিতে হবে। তার জন্য কোনো শিক্ষিত অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন। আগে অ্যাস্ট্রোলজারের একাডেমিক কোয়ালিফিকেশনটা দেখুন। আজকালকার তো প্রচুর অ্যাস্ট্রোলজার, কেউ আচার্য, কেউ শাস্ত্রী, অনেক কিছু আছে। তা অন্ততপক্ষে আপনারা তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশন কত দূর, কারণ যত ভালো কোয়ালিফিকেশন তত ভালো অবজারভেশন, তত ভালো অ্যানালিসিস এটা হয়। এটা বিজ্ঞান, যেটা বিজ্ঞান সেটা বিজ্ঞানের মতনই ভাবা বা বলা উচিত। আজকে আমরা এই পর্যন্ত রাখি। আপনাদের কারোর যদি কোনো রকম প্রয়োজন হয়, আপনি আমার ফোন নম্বরে ফোন করতে পারেন 7980852901। আজকে এই পর্যন্ত রাখি। নমস্কার। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।